আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। দেশের ব্যাংক ও রাজস্ব খাতকে ঠিক করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজস্ব ভবনে এক আলোচনায় এই কথা জানিয়ে তিনি বলেন, এই দুই খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরকারের ঋণের বোঝা কমাতে এনবিআরকে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সরকারি খরচ কমানোর তাগিদ দেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, করদাতাদের ওপর জুলুম করে কর আদায় করতে চায় না এনবিআর। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থ আইন 2024-এ প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তনগুলোর উপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর এই আলোচনা, যাতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের অর্থের প্রয়োজন, তাই করের মাধ্যমে আয় বাড়াতে হবে। তবে গরিবের উপর করের চাপ কমাতে চায় সরকার। দিন দিন ঋণের বোঝা বাড়ছে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থের সংস্থান করে সমস্ত কাজ করে। যারা নতুন নতুন ট্যাক্স হোল্ডার বা যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের কাছে আপনারা আনছেন না, সেজন্য গুটি কতক লোকের উপর ট্যাক্সের বোঝা যাবে, সেটা কিন্তু ঠিক না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেবে। অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়, একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা কিন্তু রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি, আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্যদিক। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, সামনের দিনে সংস্কারের মাধ্যমে ব্যবসা ও করদাতা বান্ধব আইন করার বিকল্প নেই। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। করদাতাদেরকে সেই স্বস্তিটুকু দিতে হবে। এছাড়া করদাতাদের জন্য ভয় ভীতি ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিতে এনবিআরকে তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে জানতে এখন যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। টিপু, আমরা জানছিলাম যে কক্সবাজারে প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। তো এত ভারী বৃষ্টিপাত হওয়ায় কক্সবাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আফসানা, গত দুদিন ধরেই আসলে কক্সবাজারের উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গতকাল থেকেই পাহাড়ে বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ছোটখাটো অনেকটা বন্যার মতো দেখা দিয়েছে। পাহাড়ি অঞ্চলের পানি নেমে আসার কারণে এতে চকরিয়া, পেকুয়া এবং রামু সদর উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলার প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে এবং বাকখালী এবং মাতামুহুরী নদীর পানি প্রায় বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। তো এই কারণে মানুষের আসলে দুর্ভোগ বাড়ছে, যেহেতু বেশ কিছু বাড়িঘরে 2-3 ফুট পানির নিচে তলিয়ে গেছে, পানি নামতেও পারছে না, যেহেতু সাগরে উঁচু জোয়ার আছে, ওই কারণেই পানি নামতে একটু দেরি হচ্ছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তারা একটি কন্ট্রোল রুম খুলেছে, ক্ষয়ক্ষতি নিরূপণের খোঁজখবর নেওয়া হচ্ছে বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকেও ক্ষয়ক্ষতি নিরূপণের খোঁজখবর নেওয়া হচ্ছে। তো এদিকে সাগর উত্তাল হওয়ার কারণেই সাগরে যে গত দুদিনে যে বেশ কিছু মাছ ধরার ট্রলার নিখোঁজের আমরা খবর পাচ্ছি, তবে 6টি নৌকা, মাছ ধরার নৌকা ডুবে গেছে, যদিও অধিকাংশ জেলে তারা কুলে ফিরে এসেছে। এর মধ্যে গত দুদিনে 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তো এই হচ্ছে আফসানা কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আমরা জানছিলাম বৃষ্টি পরবর্তী কক্সবাজারের সর্বশেষ খবর।
যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল এখন ঢাকায়। সকালে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। প্রতিনিধি দলের আরেক সদস্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু দিল্লি সফর শেষে বিকেলে ঢাকায় আসবেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর। ঢাকায় এসে ডোনাল্ড লু বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক হবে। আগামী 16 সেপ্টেম্বর প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। বিগত সরকার সেনাবাহিনীর বিপক্ষে পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তারা। সকালে রাজধানীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত গেল জুলাই এবং আগস্টে বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবোত্তর ভূমিকা বিষয়ক সেমিনারে এ দাবি করেন তারা। বক্তারা বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে রাষ্ট্রযন্ত্রকে সহায়তা করতে প্রস্তুত এ বাহিনীর বর্তমান এবং সাবেক সদস্যরা। জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সম্মুখভাগে এবং অন্তরালে সশস্ত্র বাহিনীর অফিসার, জেসিও এবং সৈনিক বৃন্দের অবদান তারা তুলে ধরেন। সেমিনারে বক্তারা আরও বলেন, লেজুর ভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে বের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের কাজ করতে হবে। সশস্ত্র বাহিনী নিয়ে কি সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ কটুবাক্য করা হয়েছে, কি পরিমাণ বাজে বাজে কথা বলা হয়েছে, এটা কেন বলা হয়েছে? আমাদের তো 99.999% সামরিক কর্মকর্তা সৈনিক সৎ জীবনযাপন করেন। পুলিশ যেভাবে দানবে পরিণত হয়েছে কিছু অফিসার, বিপ্লব কুমার, এই যে হারুন, বেনজির, এদের মতো আমাদেরও মিলিটারিতে সেরকম জিয়াউল হাসান, সোহেল বা এরকম আরো কিছু অফিসার তৈরি হয়েছে। সার্চ কমিটির মাধ্যমে ইসির নিয়োগ বাতিল করে বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক সহ গ্রহণযোগ্য ব্যক্তিদের যাচাই করে ইসি গঠনের বিধান করতে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর গুলশানে একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত সভায় রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধিরা একথা বলেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, শত সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করে রাজনৈতিক দল এবং অংশীজনদের পরামর্শ নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচন পরিচালনার জন্য আলাদা নিরপেক্ষ ক্যাডার গঠনেরও প্রস্তাব করেন। বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সার্চ কমিটি গঠনের পর যাদেরকে কমিশন করা হবে তাদের প্রাথমিক তালিকা নিয়ে তর্ক বিতর্ক হতে হবে। অনুষ্ঠানের সঞ্চালক এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রৌনক জাহান জানান, সার্চ কমিটিতে নিয়োগের স্বচ্ছতা এবং সদিচ্ছা সবচেয়ে বেশি দরকার। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসের খান জ্যোতির 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আশুলিয়া থানা পুলিশ ভোররাতে উত্তরার 14 নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে তাকে আটক করে। পরে আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ার বাইপাইলে গুলিবিদ্ধ এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আশুলিয়া থানায় করা হত্যা চেষ্টা মামলার 4 নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসের খান জ্যোতি। ক্রীড়া ক্ষেত্র নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত ভাবনা ও পরিকল্পনা প্রসঙ্গ। বাফুফে ও বিসিবির কর্মকর্তারা ফিফা আইসিসির অজুহাত দেখিয়ে দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট বর্ষণ কবিরকে দেয়া সাক্ষাৎকারে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা। ফিফাকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল ফেডারেশন নানাভাবে বলে যে এটা আসলে সরকারের তরফ থেকে কোনো কিছু বলাটা আসলে ইন্টারভিন হবে,
কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে আপনারা যে বাজেটটা দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, সেটার কৈফিয়ত আপনারা কখনো চেয়েছেন বা চাওয়ার কোনো উপলক্ষ্য আছে কিনা? জবাবদিহিতার জায়গা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস আমি মনে করি। ফিফার কিছু রেগুলেশনস আছে বাফুফের প্রতি, সেটা যেমন সত্য, কিন্তু বাফুফে এনএসসির অধীনে একটা সংগঠন ফুটবলের, এবং বাফুফে বা কিংবা বিসিবির যেই কনস্টিটিউশন সেটাও কিন্তু এনএসসি অনুমোদন করে। তো সেই জায়গা থেকে এনএসসির সেই পৃষ্ঠপোষকতা করার সেই এখতিয়ার সম্পূর্ণরূপেই আছে। বারবার ফিফা কিংবা আইসিসির কথা টেনে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে বাঁচার চেষ্টা করা হয়। ইতিপূর্বে বিসিবির ক্ষেত্রে আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই কাজ করেছি। আমরা এমন কিছু চাই না যেটা দিয়ে আসলে আমাদের ফুটবল কিংবা ক্রিকেটের কোনো প্রকার ক্ষতি হোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে রিফর্ম আপনাদের পারমিশন নিয়েই করা হচ্ছে এবং সামনে আরও বেশ কিছু ডিরেক্টর হয়তো বা 3টা বোর্ড সবাই অনুপস্থিত থাকার কারণে অটোমেটিক স্ক্র্যাচ হয়ে যাবেন। আসলে ক্রিকেট বোর্ডে কিভাবে কি হতে পারে আপনার কি মনে হয়? ক্রিকেট বোর্ডে আমার মনে হয় ওই খেলার মাঠে যেমন 11 জনের একটা সুন্দর টিম হতে হয়, ক্রিকেট বোর্ডে একটা সুন্দর টিম হওয়া খুব জরুরি। এবং ফারুক ভাই তো নিজেই ক্যাপ্টেন ছিলেন, তো আই থিঙ্ক উনি একটা ভালো টিম তৈরি করতে পারবেন এবং তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। সামনে আরো ফ্যান্টাস্টিক কিছু লোক যুক্ত হতে যাচ্ছেন। কনস্টিটিউশন সমাধান করাটাই কি আপনার কাছে মনে হয় যে এই যে শস্যের মধ্যে ভূতগুলো লুকিয়ে থাকা, এটা একমাত্র সমাধান কিনা? আমাদের হাতে যতটুকু আছে, যতটুকু আমরা করতে পারি সেটা আমরা অবশ্যই চেষ্টা করব, এবং দ্য রেস্ট ইজ সদিচ্ছারও প্রয়োজন আছে, সকলের সদিচ্ছা, এবং একই সাথে আপনাদেরও একটা অবদান রাখার সুযোগ আছে। আপনারাও আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারেন যে কোথায় আমাদেরকে প্রায়োরিটি সেট করে কাজ করা উচিত। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে, এবং তিনি আমাদেরকে আসার কথা শুনিয়েছেন এবং কিছু পরামর্শ উনি আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যাতে ঠিক মতো পরিচালিত হয় সে কারণে। গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সভা করছে বিএনপি। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। নূর, আমরা আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেকে সমাগত হয়েছেন, তো ঠিক কোন সময় সভাটি শুরু হবে এবং আপনার পেছনে কি নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে, তাদের বক্তব্য কি? আফসানা, জুলাই বিপ্লব এবং বিগত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গত সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই সমাবেশটি কিছুক্ষণ পরে শুরু হবে। তাদের আনুষ্ঠানিকভাবে এই সমাবেশটি শুরু করার কথা বিকেল 4টা, কিন্তু বৈরী আবহাওয়া এবং এই বৃষ্টির মধ্যেই বেলা 1টার পর থেকেই নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন, এবং 2টার পরে আমরা এই যে শহীদ মিনার যে মূল প্রাঙ্গণ, সেই মূল প্রাঙ্গণটি অনেকটা নেতাকর্মীতে ভরে উঠতে দেখেছি। এখানে বিএনপির কেন্দ্রীয় যেই সিনিয়র নেতারা রয়েছেন তারা এখনো আসেননি, তারা হয়তো বিকেল 3টার পরে 3:30টার পরে আসতে পারেন এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া অন্যান্য নেতাকর্মীরা এখানে এসেছেন। আজকে এই সমাবেশটিকে ঘিরে, এই স্মরণ সভাটিকে ঘিরে এখানে এই যে মূল শহীদ মিনার প্রাঙ্গণটি রয়েছে তার চারপাশে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন পোস্টার সাটানো হয়েছে, এবং সেই পোস্টারগুলো গত জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা প্রাণ দিয়েছেন তাদেরকে, তাদের ছবি এবং পরিচয় সহ এই পোস্টারগুলোতে লেখা আছে। তাদের ঠিকানা সহ এই পোস্টারের পাশাপাশি প্রত্যেকটি পোস্টার থেকে একটি করে বার্তা দেওয়া হচ্ছে। সেই বার্তাগুলো অনেকটা এই রকম: জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকের যে মুক্তি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সফলতা, যাদের রক্তের বিনিময়ে এই সফলতা এসেছে, সেই রক্তকে কোনো অবস্থাতেই বৃথা যেতে দেওয়া হবে না, এবং বর্তমান বাংলাদেশকে নিয়ে কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্র মোকাবেলায় যেন দেশবাসী প্রস্তুত থাকে, সেই আহ্বানের বার্তাটি এখানে দেওয়া হচ্ছে। আফসানা। দর্শক, জানছিলাম বিএনপির স্মরণ সভার কথা। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
সাভারের আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানাগুলো আজ খুলছে। সকালে বৃষ্টির মধ্যেই বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। গতকাল কারখানার মালিক, বিজিএমইএ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম নিজ নিজ কারখানায় কাজে যোগদানের জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল ৮৬টি কারখানা। শনিবার শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে ঘোষণা সত্ত্বেও ৪৯টি কারখানা এখনো খোলেনি। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।